দা এনা আর তার বন্ধু জিয়াওকে দেখতে পাই, যেখানে তারা দুজন মিলে সাংহাই ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলছিল। এখানে আমরা এনাকে খুব খুশি দেখতে পাই, কারণ সে আজ অনেক বিখ্যাত একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। যেখানে আমরা তখন এনার ব্যাপারে আরো একটা বিষয় তখন জানতে পারি। আসলে এনার ম্যাথ অনেক অপছন্দের একটা সাবজেক্ট ছিল, ঠিক আমার মতো, কারণ সে বিষয়টা একদমই আমার মতো বুঝতেই পারতো না। তাই সে আজ এই ব্যাপার নিয়ে একটু নার্ভাস ছিল। এরপর সে তার ক্লাসের দিকে চলে যায়, যেখানে আগে থেকেই ম্যাথ ক্লাস হচ্ছিল। যেটা দেখে তাই সে চুপচাপ করে ক্লাসে ঢুকে তার একটা নতুন ক্লাসমেটের পাশে গিয়ে বসে। তার পাশে বসা মেয়েটির নাম ছিল কিয়াও, যে কিনা একজন টপ স্টুডেন্ট ছিল। কিছুক্ষণের মধ্যেই যখন সে বুঝতে পারে তার পাশে বসে থাকা এনা নামের এই মেয়েটি ম্যাথে অনেক খারাপ, তখন সে নিজেই তার কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর যখন তাদের ক্লাস শেষ হয়, তখন এনা ভালো মনে তার টিচারকে কমপ্লিমেন্ট দেয় এত ভালো পড়ানোর জন্য, যা শুনে তার টিচার রুডলি ভাবে বলে পড়া ব্যতীত সে যেন আর ক্লাসে কোনো কথা না বলে, যেটা শুনে পুরো ক্লাসের সবাই তার উপর হাসে। এর পরের সিনে আমরা লাইব্রেরির সিন দেখতে পাই, যেখানে কিয়াও একটা বই খুঁজছিল, যেটা কিনা অনেক উপরে ছিল, তাই সে সেটার নাগাল পাচ্ছিল না। ঠিক এমন সময় আমাদের নায়ক জিয়াও এসে তার বইটি তখন নামিয়ে দেয়। এই ব্যাপারটি দেখে কিয়াও কিছুটা তখন ইমপ্রেস হয়ে যায়, কারণ জিয়াও দেখতে খুব সুদর্শন ছিল। এরপর জিয়াও সেখান থেকে সোজা হেঁটে এনার কাছে যায়, যেখানে এনা তাকে বলে সে গত 1 ঘন্টা যাবৎ একটা অঙ্ক অনেকবার মেলানোর চেষ্টা করছে, কিন্তু এত কিছুর পরও সে বুঝতেই পারছে না কিভাবে অঙ্কটা করতে হবে। এই সব কিছু শুনে জিয়াও কিছু না বলে তার ব্যাগ থেকে একটা ড্রিঙ্কস বের করে, যেটা ছিল এনার খুব পছন্দের। যেটা দেখে তখন এনা লাইব্রেরি ইনচার্জের থেকে লুকিয়ে ড্রিঙ্কসটি খেতে শুরু করে, যেখানে তাদের ঠিক পেছনে বসেছিল কিয়াও, যে কিনা তাদেরকে দূর থেকে দেখছিল। এই সব কিছু দেখে কিছুক্ষণ পর কিয়াও ইচ্ছে করেই জিয়াও এর পাশ ঘেঁষে লাইব্রেরি থেকে তখন চলে যায়। এই ব্যাপারটা জিয়াও এর তখন একটু অদ্ভুত লাগে। এর পরের সিনে কিয়াও যখন ক্লাসের ভেতরে আসে, তখন সে এসে দেখতে পায় সম্পূর্ণ ক্লাসের ভেতরে এনাবাদের সবাই পড়াশোনা করছে। এখানে কিয়াও ছিল এই ক্লাসের সিআই, তাই সে এসব দেখে এনাকে দিয়ে ব্ল্যাকবোর্ড মোছানোর কাজ, খাতা ডিস্ট্রিবিউশনের কাজ এবং ক্লাসরুম পর্যন্ত মোছার কাজ করায়। এরপর এনা যখন এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, তখন কিয়াও বলে তুমি বাদে সবাই পড়াশোনা করছিল, তুমি একজন যে কিনা কম কষ্ট করো, তাই আমার মনে হয়েছে তোমারই এই সব কাজগুলো করা উচিত। যা শুনে এনার খুব কষ্ট লাগে, যার কারণে এরপর রাতে সে বাসায় গিয়ে খুব চেষ্টা করে আজ থেকে পড়াশোনা ভালো করে করার জন্য। এর পরের দিন এনা যখন ক্লাসে আসে, তখন সে দেখতে পায় সব ক্লাসমেটরা তার খাতা নিয়ে খুব হাসাহাসি করছে, কারণ সে প্রত্যেকবারের মতো এবারও ক্লাস এক্সামে সবার লাস্ট হয়েছিল, যার কারণে এনার তখন খুব মন খারাপ হয়। এরপর সে যখন তার ক্লাস থেকে বের হয়ে বারান্দা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ সে চাইনিজ ডিপার্টমেন্ট ক্লাসের একটা সুন্দর টিচারকে দেখতে পায়, যেটা দেখে এনা নিজে বলতে থাকে সে যদি আজ চাইনিজ ডিপার্টমেন্টে পড়তে পারতো তাহলে সে অনেক খুশি হতো। যা পেছন থেকে তখন কিয়াও শুনে নেয় আর বলে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এতদিনে কবেই নিজেকে এই স্কুল থেকে ট্রান্সফার করিয়ে নিয়ে নিতাম। যা শুনে এনা কিছুটা তখন রেগে গিয়ে বলে আমি তোমাকে আবার নিজেকে ফাইনাল এক্সামে টপ করিয়েই দেখাবো। এদিকে কিয়া তখন কথাটি শুনে তাকে বেস্ট অফ লাক জানিয়ে ওখান থেকে চলে যায়। তারপরেই আমরা এনাকে লাইব্রেরিতে দেখতে পাই, যে কিনা অনেক চেষ্টা করছিল পড়াশোনায় উন্নতি করার জন্য, কিন্তু সে অঙ্কই ঠিক মতো করতে পারছিল না, বাকি সাবজেক্ট কি করে পারবে। তখন সে তার গডের কাছে প্রে করে যেন সে তাকে সাহায্য করার জন্য কাউকে পাঠায়, কোনো গার্ডিয়ান অ্যাঞ্জেলকে যেন সে পাঠায়। এই দোয়া করতে করতেই হঠাৎ তার ঘুম চলে আসে। ঠিক তখনই আমরা দেখতে পাই একটি হ্যান্ডসাম ছেলে লাইব্রেরি থেকে হেঁটে আসছে, যার নাম কিনা ছিল সু তখন এনাকে ডেকে তোলে। এনা ঘুম থেকে উঠে তাকে দেখে তার সিনিয়র ভাবতে শুরু করে। এদিকে এনার এমন একজনকে অনেক প্রয়োজন ছিল যে কিনা তাকে পড়াশোনায় সাহায্য করবে, তাই সু এখানে এসেছে তার পড়াশোনায় তাকে সাহায্য করার জন্য। এসব দেখি তখন এনার কিছুক্ষণ আগের কথা তখন মনে পড়ে। আসলে সে ঘুমিয়ে যাওয়ার আগে
গডের কাছে তাকে সাহায্য করার জন্য অ্যাঞ্জেলকে নিয়ে প্রার্থনা করেছিল। এসব ভেবে অ্যানা তখনই কল্পনা করতে থাকে এই অ্যাঞ্জেল তার সব কথা শুনবে, ঠিক যেমন রূপকথার মতো। এরপরে সু তার পরিচয় দেয় সে একজন স্পিরিট অফ ম্যাথ, যার কাজ অ্যানার মতো দুর্বল স্টুডেন্টদেরকে সাহায্য করা। যেটা শুনে তখন অ্যানা তাকে বলে, আচ্ছা তুমি কি প্রস্তুত আমাকে মাস্টার বলার জন্য? যা শুনে সু কোনো কথা না বলে তার হাতে একটা শিডিউল ধরিয়ে দেয়, যেটা এখন থেকে অ্যানাকে মানতেই হবে। আর এটার পর সু হঠাৎ করে ম্যাজিক্যালি তখন গায়েব হয়ে যায়, যা দেখে অ্যানা তখন খুব অবাক হয়ে যায় আর ভাবে এতক্ষণ তার সাথে যা ঘটলো তা কি আসলে সত্যি নাকি। এর পরের দিন আমরা সকাল 5টায় সুকে অ্যানার জন্য মাঠে অপেক্ষা করতে দেখি। এর কিছুক্ষণ পর সু অ্যানাকে কল করে, কিন্তু এদিকে অ্যানা তখনও নাক দিকে দেখে ঘুমিয়ে যাচ্ছিল। তখন সু এর কথা মতো অ্যানা মাঠে চলে আসে, কিন্তু সুযোগ পেতেই অলস মেয়েটি মাঠ থেকে পালিয়ে যায়। পরের সিনে অ্যানা যখন ব্রেকফাস্ট করছিল তখন সে মনে মনে সুকে এত স্ট্রিক্ট মেন্টর হওয়ার কারণে খুব বকাঝকা করছিল। ঠিক সেই সময়ই সু সেখানে চলে আসে আর অ্যানাকে নিয়ে লাইব্রেরিতে চলে যায় পড়াশোনা করানোর জন্য। কিন্তু সেখানেও অ্যানা তখন ঘুমাচ্ছিল, কিন্তু সু অ্যানাকে ঘুমাতে দেয় না। তাই অ্যানা সু এর কাছ থেকে বাঁচার জন্য পানি খাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সাথে সাথেই সু তার সামনে পানির বোতল এনে দেয়, যার কারণে তার এই বুদ্ধিটা সম্পূর্ণরূপে জলে চলে যায়। আর কি বা করবে এখন অ্যানা? তাই সে পানি খেয়ে তার দুষ্টু মাথায় কিছুক্ষণ ভাবার পর আবার সুকে বলে সে বাথরুমে যাবে, যেটা শুনে সু তখন বলে ঠিক আছে, কিন্তু 5 মিনিটের মধ্যে চলে আসতে হবে। অ্যানা সেখান থেকে উঠে যখন লুকিয়ে লাইব্রেরি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সু তাকে ধরে ফেলে, যেটা দেখে অ্যানা তখন বলে আমি ম্যাথ করতে চাই না, আমার ম্যাথ করতে ভালো লাগে না। সু তার কথা তখন মেনে যায় এবং তাকে যেতেও দেয়। এদিকে অ্যানা যখন গ্রাউন্ডে যাচ্ছিল তখন হঠাৎ তার ফোনে তার বান্ধবীর মেসেজ চলে আসে। সেখানে লেখা ছিল সে যেন এইবার অন্তত ভালো করে পড়াশোনায় মনোযোগ দেয়, যা দেখে সে অনেকটা শক খায়। ঠিক তখনই পেছন থেকে সু এসে বলে সে এত সহজে তাকে এখান থেকে যেতে দেবে না। তখন সে তাকে নিয়ে আবারও লাইব্রেরিতে চলে যায়। এদিকে যেহেতু সু একটা স্পিরিট ছিল, তাই সে তার পাওয়ার ব্যবহার করে অ্যানার সম্পূর্ণ অতীত জানতে পেরে যায়। অন্যদিকে অ্যানাও পড়তে পড়তে একটা ফর্মুলা খুব ভালোভাবেই শিখে যায়। তখন সু তার মাথায় হাত দিয়ে বলে তোমার চুলগুলো কেটে ফেলা উচিত, যেন তোমার ব্রেইনে একটু হাওয়া বাতাস লাগে। কিন্তু এই ব্যাপারে অ্যানা সম্পূর্ণ তখন মানা করে দেয়। এর পরের দিন স্কুলে অ্যানা খুব লুকিয়ে লুকিয়ে চলছিল, কারণ যেন সু তাকে দেখতে না পায়। তাকে এই অবস্থায় দেখে জিয়াও হঠাৎ এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর, তুই এভাবে আছিস কেন? ঠিক সেই সময়ই অ্যানার কাছে সু এর কল চলে আসে আর জিয়াও সেটা পিক করে, যার কারণে কোনো উপায়ন্তর না পেয়ে অ্যানার তখন কথা বলতে হয়। সে ফোন ধরে বলে আপনি যে নাম্বারে ফোন করেছেন সে এখন খুব ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর ফোন করুন, ধন্যবাদ। এ কথা বলে অ্যানা জলদি তখন ফোনটা কেটে দেয়। অপরদিকে এ কথা শুনে সু তখন ধরে ফেলে আসলে অ্যানা তার কাছ থেকে বাঁচতে চাইছে। এদিকে অ্যানা যতক্ষণ জিয়ার সাথে সময় কাটাচ্ছিল সে প্রত্যেক মুহূর্তেই নিজেকে লুকিয়ে চলছিল সু এর কাছ থেকে বাঁচার জন্য। কিন্তু দুর্ভাগা অ্যানার সামনে তখন সু চলেই আসে, যা দেখে অ্যানা উল্টো দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সু খেয়াল করে উপর থেকে অ্যানার উপরে একটা টপ পড়তে যাচ্ছে, যা দেখে সে সাথে সাথে দৌড়ে গিয়ে অ্যানাকে সঠিক সময় বাঁচিয়ে নেয়। যেটা দেখে অ্যানা তখন অনেক অবাক হয়ে যায়, কারণ সে যার থেকে পালাতে চাচ্ছিল আজ সেই তাকে বাঁচিয়ে নিয়েছে। যেটা দেখে এবার সে একদম লক্ষ্মী মেয়ের মতো সুয়ের সাথে পড়তে চলে যায়। এর পরের দিন আমরা অ্যানা আর সুকে গ্রাউন্ডে দেখি, যেখানে অ্যানা দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে সে সেখানেই শুয়ে পড়ে, যেটা দেখে তখন সেখানে সু চলে আসে। তখন অ্যানা তার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, কারণ সু দেখতে অনেক সুন্দর ছিল। এর কিছুক্ষণ পর তাদের ক্লাসে একটা পরীক্ষা হয়, যেখানে কিনা প্রথমবারের মতো অ্যানা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো সবার লাস্ট হয়নি, বরং সে একজনের আগে এসেছে, যেখানে তার ম্যাথ একটু ইমপ্রুভ হয়েছিল, যার কারণে সে কিছুটা খুশিও ছিল। তাকে এত খুশি হতে দেখে কিয়াও তাকে বলে তুমি যদি এক্সামে আরো ভালো করতে চাও তাহলে তোমার আরো পড়াশোনায় ইমপ্রুভ করতে হবে। কিয়াও সেখান থেকে চলে যাওয়ার পর তখন অ্যানার ফোনে সু এর কল আসে, যে কিনা তাকে লাইব্রেরিতে আসতে বলে পড়ার জন্য। যেটা শুনে লাইব্রেরিতে যাওয়ার পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়, যেখানে অ্যানা তখন তাকে একটা
মেয়ের সাথে দেখে, যে মেয়েটা তার পা ধরেছিল। তা দেখে এনা মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করলে সু এনাকে বলে যাওয়ার সময় তাদের দুজনার ধাক্কা লাগার কারণে মেয়েটা পড়ে যায়। এখন সে তাকে কোলে করে নিয়ে যেতে বলে। আর এখন এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এনার মাথায় তখন একটা বুদ্ধি আসে, যেখানে সে তখন মেয়েটাকে বলে সু তার বয়ফ্রেন্ড হয়। যা শুনে মেয়েটা একটু পর নিজে থেকে উঠে সেখান থেকে হেঁটে চলে যায়। এরপরে তারা যখন লাইব্রেরিতে পৌঁছায় তখন সু তাকে জিজ্ঞাসা করলে এনা তখন বলে সে শুধুমাত্র এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এই কথা বলেছে। যা শুনে সু তাকে বলে তুমি জিওমেট্রির ওই ফর্মুলাটা 100 বার লিখো। যা শুনে এনা তখন অনেক অবাক হয়ে যায়, কারণ তাকে সাহায্য করার শাস্তি হিসেবে তাকে 100 বার জিওমেট্রিকের ফর্মুলা লিখতে দেওয়া হয়েছে। অপরদিকে জিয়াও এনার সাথে দেখা করার জন্য তার পছন্দের ড্রিঙ্কস নিয়ে তার ক্লাসে চলে আসে, যেখানে কোথাও ক্লাসে সে এনাকে খুঁজেই পায় না। তখন কিয়াও তাকে বলে এনা লাইব্রেরিতে আছে। যা শুনে জিয়াও কিয়াওকে কিছু না বলেই সরাসরি লাইব্রেরির দিকে চলে যায়। এদিকে তখন আমরা লাইব্রেরিতে দেখি সু এনাকে পড়াচ্ছে। হঠাৎ একটু পরেই একের পর এক মেয়ে এসে সুয়ের জন্য লাভ লেটার রেখে যেতে শুরু করে তাদের বেঞ্চে, কিন্তু সু তাদের কোনো রিপ্লাই তখন দেয় না। এবার একটু পর একটা মেয়ে এসে যখন সুয়ের কাছ থেকে ডিরেক্ট তার ফোন নম্বর চায়, তখন সুয়ের মনে পড়ে এনা কিভাবে একটু আগে তাকে ওই ঝামেলা থেকে বাঁচিয়েছিল। তাই সেও একই বুদ্ধি তখন কাজে লাগায়। সো একটা কাগজে এনার দিকে ইশারা করে বলে সে তার গার্লফ্রেন্ড, যেটা দেখে এনাও সুয়ের সাথে তখন তাল মেলায়। তখন ওই মেয়েটিকে পুরোপুরি এবার বিশ্বাস করানোর জন্য সু তার সামনেই এনার কপালে কিস করে। যা দেখে ওই মেয়েটা সাথে সাথে ওখান থেকে চলে যায় এবং এনাও অনেকটা অবাক হয়ে যায় সুয়ের এরকম আচরণে। এই দৃশ্য আবার জিয়াও তখন আড়াল থেকে দেখে ফেলে, আর সে কিছুটা রেগেই যায়। তাই সে এনার কাছে গিয়ে এনাকে জিজ্ঞাসা করে সু কি তার বয়ফ্রেন্ড হয়। তখন সু বলে না, কিন্তু তার ফ্যান ফলোয়ার যেন তাকে ডিস্টার্ব না করে, ঠিক সেই জন্য এমনকি এনার পড়ার যেন ডিস্টার্ব না হয় তাই সে এরকম করেছে। যেটা শুনে জিয়াও এনাকে আর কখনো এরকম কাজ করতে না করে ঠিক এটা বলে তার ড্রিঙ্কস ওখানে রেখে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা জিয়াওকে মাঠে বাস্কেটবল খেলতে দেখি। ঠিক একটু পরে সেখানে কিয়াও চলে আসে এবং তাকে পানি দেয় আর বলে সে এনার ক্লাসের মনিটর। যেটা শুনে জিয়াও তখন তাকে বলে সে যেন একটু এনার দিকে খেয়াল রাখে। অন্যদিকে আমরা তখন আবার লাইব্রেরির সিন দেখতে পাই, যেখানে কিনা এনা একটু আগে ঘটে যাওয়া ঘটনার কারণে অনেক ডিস্ট্রাক্ট হয়ে পড়েছিল। তখন সু তাকে জিজ্ঞাসা করে তার কি এই ম্যাথের ফর্মুলাটা আয়ত্তে এসেছে। তখন এনা বলে না, তার এখনো হয়নি। এই শুনে সু আজকের মতো এখানে ক্লাস শেষ করে রেগে সেখান থেকে চলে যায়। যেটা দেখে এনাও তার পিছে পিছে যেতে শুরু করে আর বলে তার কিসের কারণে সে ডিস্ট্রাক্ট হয়ে পড়েছে, তাই সে তাকে ব্লেম দিতে পারে না। তখন সু বলে ঠিক আছে, কিন্তু এই ফর্মুলা 100 বার করার পরও যদি এখন তোমার সেটা মনে না থাকে, তার জন্য অবশ্যই সে তাকে এবার ব্লেম দেবে। এর পরের দিন আমরা তাদেরকে আবার লাইব্রেরিতে দেখি, যেখানে কিনা এনা পড়া বাদ দিয়ে তাকে একের পর এক গল্প বলেই যাচ্ছিল। যা দেখে সে বিরক্ত হয়ে গতদিনের হোমওয়ার্কের কথা বলে আর জিজ্ঞাসা করে তার ফর্মুলাটির ব্যাপারে। তখন এনা বলে তার ফর্মুলা পুরোপুরি মনে নেই। যা দেখে সু রেগে সেখান থেকে উঠে চলে যেতে নিলে ঠিক তখন তার সামনেই দাঁড়িয়েছিল স্পিরিট অফ চাইনিজ অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা ইউবিন। তখন ইউবিন সুকে জিজ্ঞাসা করে সে কেন এনার পিছনে লেগে আছে। তখন সু উত্তর দেয় এনা শুধু আমার, এই বলে সে ওখান থেকে তখন চলে যায়। এর পরের দিন সকালে এনা যখন ফিল্ডে আসে দৌড়ানোর জন্য, ঠিক সেইখানে এসে সুকে সে দেখতে পায় না। তাই সে খুশি মনে সেখান থেকে তখন চলে যায়। এরপর সে লাইব্রেরিতে গেলে সেখানেও সে সুকে তখন দেখতে পায় না, যার কারণে সে এখন একটু চিন্তায় পড়ে যায়। কারণ হঠাৎ করে সুয়ের আবার কি হলো, সে কেন তাকে আর গুরুত্ব দিচ্ছে না, সকালেও আসেনি, এখন লাইব্রেরিতেও নেই। সেই সব কিছু ভাবতে ভাবতে এনা তখন লাইব্রেরির বাইরে গিয়ে সুকে কল দেয়, কিন্তু সুয়ের ফোনও তখন বন্ধ দেখায়। যেটা দেখে এরপর সে লাইব্রেরিতে তার আগের জায়গায় যখন ফিরে আসে, তখন সে ওই জায়গায় ইউবিনকে দেখতে পায়, যে কিনা সেখানেই বসেছিল। যেখানে ইউবিন তাকে বলে সে আসলে ইনস্টিটিউট অফ চাইনিজ অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন প্রফেসর হিসেবে আছে এবং সে তাকে এই ডিপার্টমেন্ট থেকে চাইনিজ ডিপার্টমেন্টে শিফট করার জন্য সাহায্য করতে পারবে, আর তার জন্যই সে এখানে এসেছে।
অ্যানা তখন সুয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন ইউবিন বলে সু তার টাস্ক ক্যান্সেল করে দিয়েছে। যেটা শুনে অ্যানা তখন বলে সে জানতোই সু তাকে একটুও পছন্দ করে না, কিন্তু তাদের এইসব কথা একটু দূরে বইয়ের পিছে লুকিয়ে থাকা সু তখন শুনে ফেলে। এরপর অ্যানা আর ইউবিন তখন দুজন মিলে লাইব্রেরি থেকে অনেকগুলো হিস্ট্রি আর নোবেলের বই কালেক্ট করে, যা কিনা অ্যানা অনেক আনন্দের সাথে পড়তে থাকে। তারপর ইউবিন অ্যানাকে নিয়ে তাদের ইউনিভার্সিটির কাছে থাকা সমুদ্রের পাড়ে যায় যেন সে সূর্যাস্ত দেখতে পারে। ইউবিন এসব এই কারণে করছিল যেন অ্যানার মন ভালো থাকে এবং সে ভালো করে কবিতা, গল্প এগুলো বাস্তবে দেখতে পারে। তারা এভাবে কিছুটা সময় কাটানোর পর রাত চলে আসে, যেখানে অ্যানা তখন ইউবিনকে সারা দিনের জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে তখন চলে যায়। তখনই পিছন থেকে সু বের হয়ে আসে, যে আসলে সারাদিনই তাদের পিছনে পিছনে ঘুরছিল। সে বের হয়ে এসেই তখন বলে ইউবিন তুমি যেই ডিপার্টমেন্টের যেই হও না কেন অ্যানার থেকে দূরত্ব বজায় রেখে চলো। আসলে সু কিছুটা জেলাস ফিল করছিল তাদের দুজনকে নিয়ে। এর পরের দিন সে যখন ইউনিভার্সিটিতে যায় তখন তার সাথে আরো দুটি স্পিরিট প্রফেসরের দেখা হয়, যারা দুজন মিলে তাকে পুরো চাইনিজ ডিপার্টমেন্ট তখন ঘুরিয়ে দেখায়, যার কারণে অ্যানার তখন অনেক ভালো লাগে। আর এইসব কিছু ইউবিন আর সু দুজন মিলে একসাথে দেখছিল সুয়ের স্পেশাল পাওয়ার ব্যবহার করে। অ্যানা যখন সেখান থেকে বাসায় ফিরছিল পথেই তার কিয়াও এর সাথে দেখা হয়, যেখানে কিয়াও তাকে জিজ্ঞাসা করে তার সামনের এক্সামের প্রিপারেশন কেমন। যেটা শুনে অ্যানা তখন তাকে কিছু না বলে ওখান থেকে চলে আসে। কিন্তু বাসায় যাওয়ার পর হঠাৎ করে অ্যানার যেন কি হয়, তার মাথায় খালি সুয়ের কথাই ঘুরছিল। তাই সে তার কথা মনে করতে করতে ম্যাথ বই খোলে এবং নিজে নিজেই ম্যাথ করতে থাকে। এর পরের দিন সে যখন লাইব্রেরিতে যায় তখন ইউবিন তার জন্য অপেক্ষা করছিল। তখন অ্যানা ইউবিনকে জানায় সে আসলে ম্যাথ ডিপার্টমেন্টেই ঠিক আছে, সে হিস্ট্রি ডিপার্টমেন্টে শিফট হতে চায় না। এই কথা শুনে ইউবিন অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বলে সে অ্যানার নেওয়ার ডিসিশনের উপর ভরসা রাখে। ঠিক এটা বলে সে ওখান থেকে অ্যানাকে বাই বলে ম্যাজিক্যালি গায়েব হয়ে যায়। অপরদিকে সু আর ইউবিন যখন একসাথে হাঁটছিল তখন অন্যদিকে লাইব্রেরিতে বসে অ্যানা মনে মনে সুকে ডেকেই যাচ্ছিল, কিন্তু সু তখন বলে আর যাই হয়ে যাক না কেন সে এত সহজে তার সামনে যাবে না। এরপর আমরা অ্যানার হোস্টেলের সিন দেখি, যেখানে তার রুমমেট হলিডেতে চলে যায়। এখন সবার ছুটির সময় ছিল, কিন্তু অ্যানা কোথাও যায় না, বরং সে সারাদিন লাইব্রেরিতে বসেই পড়াশোনা করতে থাকে। এভাবে পড়তে পড়তে রাত হয়ে যায়। এই সব কিছুই লুকিয়ে সু তখন দেখছিল। এদিকে যখন রাত গভীর হয়ে যায় তখন অ্যানা বাড়ি ফিরতে নিলে সে অনেক ক্লান্ত থাকায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধূপ করে পড়ে যেতে নেয়, কিন্তু হঠাৎই সেখানে সময় মতো সু এসে তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের জন্য তো অ্যানা পুরো তখন থমকে যায় আর নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। তারপরে যখন সে বুঝতে পারে না এটা সত্যিই সু, তখন সে তার আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়, যেটা দেখে সু অ্যানাকে তখন ক্ষমা করে দেয়। তারপর তারা দুজন মিলে সেখান থেকে তখন চলে আসে। এর পরের দিন অ্যানার যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে সুয়ের রুমে দেখতে পায়, যেটা দেখে তখনই তার মনে পড়ে গত রাতে সে যখন তার বাসাতে এসেছিল তখন সে অনেক ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গিয়েছিল। তাই সু তাকে নিয়ে এখানে এনে শুইয়ে দেয়। অ্যানা এইসব কিছু ভাবতে ভাবতে খোলা চোখে তখন দিবা স্বপ্ন দেখা শুরু করে। সে নিজেকে আর সুকে রোমান্টিক দৃশ্যে কল্পনা করতে শুরু করে আর মিটিমিটি হাসতে থাকে। একটু পরে সু এসে তাকে উঠে যেতে বলে এবং অ্যানা গিয়েই তখন দেখতে পায় সু তার জন্য বড় একটা রুটিন লিস্ট তার চোখের সামনে বানিয়ে রেখেছে এবং এই রুটিন যেন অ্যানা এবার ঠিকঠাক মতো মানে আর সু যেন এ ব্যাপারে খেয়াল রাখতে পারে। তাই সু তাকে তার বাসাতেই থাকতে বলে। এরপরে সে তাকে পড়তে বসতে বলে। অ্যানা অনেকক্ষণ ধরে পড়ছিল, কিন্তু এতক্ষণেও সু তাকে ব্রেকফাস্টের কথা বলে না, যার কারণে সে রেগে গিয়ে কিচেনে চলে যায় আর সেখানে গিয়ে সে সবকিছু খুঁজতে শুরু করে, কিন্তু সে সব জায়গায় শুধু বই পায়, কারণ সু তো আর মানুষ ছিল না যে তার খাবার প্রয়োজন ছিল। তাই সে শেষমেশ অ্যানাকে নিয়ে একটা সুপার শপে চলে যায়। সেখান থেকে তার প্রয়োজনীয় অনেক কিছু কেনে এবং আসার পথে সে এক মহিলার কাছ থেকে তার সব স্ট্রবেরি কিনে নেয়। মহিলাটি তাকে সবগুলো স্ট্রবেরি কেনার জন্য ডিসকাউন্ট দিতে চায়, কিন্তু সে ডিসকাউন্ট না নিয়ে পুরো টাকাটাই তখন দিয়ে দেয়। এখানে সু তার ভালো মানসিকতা দেখে অনেক খুশি হয়। এরপরে বাসায় গিয়ে অ্যানা তার জন্য অনেক অনেক খাবার রান্না করে আর এখানে সু প্রথমবারের মতো অ্যানার জোড়া জোড়াতে মানুষের খাবার টেস্ট করে, যা তার অনেক ভালো লাগে। এর
এরপর সে এনাকে পড়তে বসতে বলে আর সে থালা বাসন ধুতে কিচেনে তখন যেতে নেয়। ঠিক সেই সময় এনা তার অ্যাফ্রনটা সুকে পরাতে গিয়ে ভুলক্রমে তখন তাদের হাগ হয়ে যায়, যেটা দেখে এনা লজ্জা পেয়ে তখন পড়তে চলে আসে। এদিকে অনেকক্ষণ যাবৎ এনা পড়তে থাকার পর সুয়ের কোনো সারা শব্দ এনা তখন পায় না, কিন্তু হুট করেই আচমকা সে কিছু শব্দ পেলে দৌড়ে সে কিচেনে চলে যায়। সে গিয়ে দেখে সেখানে সু অনেকক্ষণ ধরে এক্সপেরিমেন্ট করছিল আর এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করছিল যা দিয়ে থালা বাসনগুলো ধুতে পারবে। তখন এনা তাকে ডিশ ওয়াশার দেখিয়ে ডিশ ওয়াশার দিয়ে থালা বাসন ধোয়া শেখায়। এরপর যখন রাত হয়ে যায় তখন সুয়ের প্রথমবারের মতো ক্ষুধা অনুভব হয়, তাই সে এনার কাছে গিয়ে আগে খাবার বানাতে বলে। এরপর তারা দুজন মিলে যখন রাতের খাবার খাচ্ছিল ঠিক এমন সময় এনা সুয়ের দিকে তাকিয়ে খুব আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ তার হাতের খাবার খাচ্ছিল। যেখানে এনা তখন সুকে বলে আসলে সে সবসময় একা একাই থাকে, এমনকি তার বার্থডেতেও, কারণ তার বাবা মা দুজনই অনেক ব্যস্ত মানুষ, তারা কখনোই তাকে ঠিকঠাক সময় দিতে পারে না। ঠিক তখনই হঠাৎ করে তাদের ডোরবেল বেজে ওঠে, যেখানে কিনা তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। এনা দরজা খুলেই তখন সে দেখতে পায় আজ তার জন্মদিন উপলক্ষে হিস্ট্রির টিচারেরা এমনকি ইউবিনও এখানে এসেছে তাদের সাথে তার জন্মদিন উদযাপন করার জন্য। সবাই মিলে খুব সুন্দর করে বার্থডে সেলিব্রেট করে, যেখানে সু তাকে একটা গিফটও করে। উপরটি খুলেই এনা তখন দেখতে পায় সেখানে একটা ম্যাথ বই রয়েছে, যা দেখি সে মনে মনে বলে এই বেটার কি মনে একটু মায়া দয়াও নেই। এরপর তার বার্থডে পার্টিতে এনা বসে যখন একটা স্পিরিটের সাথে কথা বলছিল সেখান থেকে সে তখন জানতে পারে প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে স্পিরিট রয়েছে, যারা কিনা তার কাছেই যায় যার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থাৎ যারা সবচেয়ে বেশি দুর্বল তাদের নিকট তারা যায়। তখন এনা বুঝতে পারে যে কেন আসলে মাস্টার শু তার কাছেই এসেছে। অপরদিকে আমরা তখন জিয়াওকে দেখি, যার কিনা হঠাৎই তখন মনে পড়ে আজকে তো এনার বার্থডে। দূরে থাকার কারণে সে এনাকে ভিডিও মেসেজের মাধ্যমে বার্থডে উইশ পাঠায়। এর পরের সিন শুয়ের ঘরে শিফট করা হয়, যেখানে কিনা এনা অনেক আনন্দ করছিল এবং সে অনেকটা ড্রিঙ্কসও করে ফেলে, কিন্তু আমাদের ইমোশনলেস সু একটা কোনায় বসে বসে সে সবকিছু শুধু দেখছিল। একটু পরে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে এনা সুয়ের জন্য একটা রোমান্টিক গান গায় এবং সবার সামনেই বলে সু আমি তোমাকে ভালোবাসি। ঠিক এটা বলে সে তার আরো কাছাকাছি চলে আসতে থাকে আর এখানে